নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্যা জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে আলোচনা করব যে গতকাল যে উপনির্বাচনের ফলাফল বেরোলো, বিশেষ করে বিহারের বাঁকিপুরে এবং আরেকটি কেন্দ্র দাতিয়া মধ্যপ্রদেশ, আর মুঞ্জালপুরের গুজরাটের যে উপনির্বাচন হলো তার ফলাফল, তার প্রেক্ষাপট। সবচেয়ে বড় কথা যেটা নিয়ে আলোচনা করব, মুড অফ দ্য নেশন, অর্থাৎ দেশের এই মুহূর্তের মানুষের কি গতি প্রকৃতি, মানুষ কি ভাবছে, বিশেষ করে যুব সম্প্রদায় যাদেরকে জেনজি বলা হচ্ছে, এবং যারা এই ককরোচ পার্টির আন্দোলন, যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভ, তারপরে ভারতের সামগ্রিক পরিস্থিতি আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে, কি অবস্থা বিজেপির গ্রাফ কতটা পড়ছে, তার সমীক্ষা রিপোর্ট সর্বভারতীয়ভাবে। এবং পশ্চিমবঙ্গে বিজেপির ঠিক 90 দিনের যখন সরকার, আজকে যখন আপনারা ভিডিওটি দেখছেন তখন এক্স্যাক্ট 90 দিন এই গভর্নমেন্টের পড়ে যাওয়ার পরে, অর্থাৎ তৃণমূল সরকার চলে যাওয়ার পরে নতুন সরকারের স্থায়ী সময়কাল 90 দিন না হলেও 4 তারিখে মে মাসে চলে গেছিল, আর আজকে 4 আগস্ট। সুতরাং সেই দিক থেকে 90 দিন। এই অবস্থায় পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে ভোট দিয়েছিল তাদের ভোট, তাদের সমর্থন কি আরো বাড়লো, না তাদের সমর্থন পড়ছে? কেন পড়লেও কেন পড়ছে, এই গোটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। একটু মন দিয়ে শুনবেন, একটু তথ্যবহুল আছে, স্ট্যাটিস্টিক্স আছে। সেই সঙ্গে যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। পারলে মেম্বারশিপ নেবেন। আপনারা জানেন যে বহু প্রতীক্ষিত বিহারের যে বাঁকিপুরের ইলেকশনের ফলাফল কালকে প্রকাশিত হয়েছে। যে কেন্দ্রটি ফাঁকা হয়েছিল, কেন? কারণ বিহারে থেকে নীতিন নবীনকে, বিধায়ক, তাকে বিজেপি সর্বভারতীয় সভাপতি করেছেন, যাকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী পছন্দ করে নিয়ে গেছেন, এবং নরেন্দ্র মোদী যাকে আমার বস বলছিলেন। 52,000 ভোটে এই সদ্য 6-7 মাস আগে নভেম্বর মাসে বিহারের যে ইলেকশন হলো তাতে নীতিন নবীন 52,000 ভোটে জিতেছিলেন, মোর দ্যান 60% ভোট পেয়েছিলেন। এবং 95 সালের পরে বিজেপির শহর অঞ্চলে সবচেয়ে সেফেস্ট সিট ছিল, ওই ভরা লালু জমানাতেও তারা জিতেছিলেন। সেই কেন্দ্রে যেভাবে পিকের কাছে তারা হারলো 19,000 ভোটে, ভোট পার্সেন্টেজ কম হয়েছিল, 49% পিকে ভোট পেয়েছেন, আর বিজেপি 60% থেকে কমে 34%-এ নেমেছে, আরজেডি 10%-এ নেমেছে। আর মধ্যপ্রদেশের দাতিয়া যে উপনির্বাচন ছিল কংগ্রেসেরই ছিল, কংগ্রেসের একজন বিধায়ক, তিনি দুর্নীতির দায়ে জেলে যাওয়ায় ওখানে উপনির্বাচন হয়, সেখানে কংগ্রেসের ঘনশ্যাম সিং তিনি 6,000 ভোটে জিতেছেন, অর্থাৎ উপনির্বাচনটি তারা ধরে রেখেছেন, এবং মুঞ্জালপুরে বিজেপি জিতেছে। এই গোটা ফলাফলটাকে বলা হচ্ছে দিল্লিতে যন্তর মন্তরে যে আন্দোলন হলো, ককরোচ জনতা পার্টি বা ছাত্রদের যে আন্দোলন হলো, তাতে শুধুমাত্র অভিজিৎ দীপকে বা সৌরভ দাস বা সোনাম ওয়াংচুক নয়, সোনাম ওয়াংচুক তো পরে চলেও গেলেন, বামপন্থী ছাত্র যুব সাধারণ ঘরের লোকেরা এবং বিশেষ করে বিজেপির অভ্যন্তরের যারা পরিবারের লোকেরা, এনডিএর যারা সাপোর্টার, তারা সেখানে বিরাট জমায়েত হয়েছিল। এবং আজকের এই ফলাফল এটা পরিষ্কার করে বলে দিচ্ছে যে কোথাও একটা এনডিএ সাপোর্ট, মোদি সাপোর্ট বেশে ভয়ঙ্করভাবে ধাক্কা লেগেছে। এবং এটা অত্যন্ত স্পষ্ট হয়েছে সি ভোটারের একটা সমীক্ষায়। সি ভোটার এই সমীক্ষা গত রবিবার 2 আগস্ট তার ফলাফল প্রকাশ করেছে, এবং সেটা প্রিন্ট সহ 2-1টি জায়গায় বেরিয়েওছে। তার প্রেক্ষাপটের কি অবস্থা দাঁড়িয়েছে ভারতের, সেটা আমরা বিশ্লেষণ করব, এবং কেন বিজেপির বিপদ বাড়ছে। যদিও লোকসভা ইলেকশন এখনো প্রায় 3 বছরের কাছাকাছি বাকি আছে, দীর্ঘ পথ, তার মধ্যে ডিলিমিটেশন হবে হবে না, বিজেপি কি খেলা খেলবে মোদিজি এবং অমিত শাহ মিলে, সেটা কেউ জানে না। কারণ পেছনে টাকার থলি নিয়ে আদানি, আম্বানি এবং অন্যান্য বিজনেসম্যানরা দাঁড়িয়েছে, বিপুল প্রবল টাকা, তার সাথে বিজেপির হাতে
ইলেকশন কমিশন, তার সাথে আদালতের বিভিন্ন যে রায় যায় সেগুলোও আপনারা বুঝতেই পারেন কেন বিজেপির ফেভারে যাচ্ছে। এই রকম যখন প্রেক্ষাপট, তখন বিজেপি নেতৃত্ব কেন এতটা প্রবল চাপে পড়ল সেটা বুঝতে গেলে আপনাদের বুঝতে হবে যে ভারতের এই জেনজি বলা হচ্ছে, অর্থাৎ নতুন সম্প্রদায় যাদের মধ্যে চাকরি বাকরি না পেয়ে প্রবল ফ্রাস্ট্রেশন, তাদের সংখ্যাটা কত। যাদের এই যে ভোটার যারা 12 বছর বিজেপি শাসনটাকে দেখেছে, তাদের সংখ্যাটা 40 কোটি। এই 40 কোটি মানুষের মধ্যে অন্তত 30 কোটি তো ভোটার হবেনি, 30-35 কোটি নিশ্চয়ই আগামী দিনকে ভোট দেবেন। এবং এটা টোটাল যে পপুলেশন, যদিও জনগণনা শুরু হয়েছে, তার বলা হচ্ছে 29.2%। এবং সবচেয়ে বড় কথা, বিজেপির যেগুলো স্ট্রং হোল্ড, টাইমস অফ ইন্ডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে তাতে বলা হচ্ছে যে বিজেপির যে স্ট্রং হোল্ড যে জায়গাগুলোতে, তাতে যদি আমরা দেখি সবচেয়ে বেশি এই প্রভাব পড়ার কথা এই তরুণ যুবকদের মধ্যে। বেকারিত্ব, ফ্রাস্ট্রেশন, লক্ষ লক্ষ টাকা খরচা করেও ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা অন্য চাকরি বাকরি পড়াশুনো করেও চাকরি না পাওয়া, গ্রামাঞ্চলের বেকারত্ব, শহর অঞ্চলের বেকারত্ব, এবং এই গোটা ব্যাপারটা নরেন্দ্র মোদীর ওপর এসে পড়ছে, যে কারণে প্রতি রাতে নরেন্দ্র মোদীকে ওই অদ্ভুতভাবে একটা মুখ করে রাত্রি 12:15টার সময় বলতে হচ্ছিল যে যারা গালাগাল করেছে তাদের ক্ষমা করছে। সে বিষয়ে আসবো। আমি একেবারে পরিসংখ্যান তুলে দিই যে ঠিক কি অবস্থায় বিহারে আপনার এই 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 যে যারা নতুন, অর্থাৎ যাদের জেনজি বলা হচ্ছে, তাদের পার্সেন্টেজ হচ্ছে ভারতে যদি 29.2% হয়, বিহারে হচ্ছে 36.7। সেখানে লোকসভার সিট আছে 40টা। উত্তরপ্রদেশে 33.9, অলমোস্ট 34%, লোকসভা সিট আছে 80টা। ঝাড়খণ্ডে 33.9, অলমোস্ট 34%, লোকসভা সিট 14টা। রাজস্থানে 32.3, লোকসভা সিট 25টা। মধ্যপ্রদেশে 31.4, লোকসভা সিট আছে 29টা। জম্মু অ্যান্ড কাশ্মীরে 31%। ছত্তিশগড়, যেখানে 11টা লোকসভা সিট আছে, 30%। আসাম, বিহারের আরেকটি জায়গা বিজেপি স্ট্রং হোল্ড, 30%। উত্তরাখণ্ডে 5টা সিট আছে, সেখানেও 30%। হরিয়ানায় 29%। দিল্লি বিজেপি স্ট্রং হোল্ড, 28%, 28%। গুজরাট 28%, 26টা আসন রয়েছে। ওড়িশা বিজেপির একেবারে নতুন কবজা করা স্টেট, 26%। মহারাষ্ট্র, সেখানে আছে 26%, 48টা সিট আছে। পশ্চিমবঙ্গ বিজেপির বর্তমানে আরেকটা স্ট্রং হোল্ড, 42টা আসন আছে, 25%। অর্থাৎ আমরা এটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই যে যুব সম্প্রদায়, তাদের যে পরিমাণ পার্সেন্টেজ অফ পপুলেশন, সেটা যদি ভোটে কনভার্ট হয় এবং সেই কনভার্টের মধ্যে 3 বছর বাদে যদি আরো ভোটার সংখ্যা বৃদ্ধি পায় এবং এই জেনজির সংখ্যাটা অটোমেটিক্যালি বাড়বে, তাহলে 2029-এ কিন্তু নরেন্দ্র মোদীকে চোখে জল আসার প্রবল সম্ভাবনা আছে। যে কারণে নরেন্দ্র মোদী ওই রাত্রিবেলা তিনি একেবারে 75 বছর বয়স হওয়ার পরে কেঁদে কেটে বলছেন, মেরা মা কো ভদ্দি ভদ্দি গালিয়া দি, অর্থাৎ নোংরা গালাগাল করেছেন। নরেন্দ্র মোদী জানা দরকার যে তিনি তার মাকে গালাগাল করেছে, যে যুবক যুবতীরা তাদের মধ্যে একাধিক ক্ষমা চেয়েছেন, কিন্তু তিনি 50 কোটির গার্লফ্রেন্ড, কংগ্রেসের বিধবা, জার্সি গাই, দিদি ও দিদি ইত্যাদি যে কথাবার্তা বলেছিলেন, সেগুলো কি মানুষ ভালোভাবে নিয়েছেন? এবং আপনি যদি একটা কোনো পোস্ট করেন, তো বিজেপি আরএসএস এর লোকেরা যে ট্রোল বাহিনী রয়েছে, তারা 5 টাকা, কোথাও 2 টাকা করে পায়, কোথাও 5 টাকা করে পায় এই গালাগাল করার জন্য পেড। তারা আপনাকে যে গালাগাল দেয়, এটা যেটা অমিত মালব্য এই বাহিনী তৈরি করেছে সারা দেশ জুড়ে, অমিত মালব্যর নেতৃত্বে, তারা কখনো ক্ষমা চেয়েছে? তাদের গালাগাল কখনো বন্ধ করতে পেরেছেন? আপনি এই কান্নাকাটি করে অ্যাকচুয়ালি কিন্তু কিছু দাঁড়াচ্ছে না, কারণ স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান যে উঠে আসছে সেটা একেবারেই অন্য কথা বলছে। সি ভোটারের সমীক্ষাটা পরিষ্কারভাবে আসা যাক। সেটা হচ্ছে 29 থেকে 30 জুলাই তারা এই সার্ভেটা করেছিল। টেলিফোনিক টক সারা ভারতের
1349 জন নেশন ওয়াইড, বলবেন স্যাম্পল সার্ভে কম, কিন্তু যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করেন অনেক সময় কম স্যাম্পল সার্ভেতেও অ্যাকুরেসি অনেক বেশি হয়। তাতে পরিষ্কার কতগুলো তথ্য উঠে এসছে। এবং এই যে সমীক্ষাটা হয়েছে, মনে রাখতে হবে এরা এনডিএর বা বিজেপির ভোটারদের মধ্যেই সমীক্ষা, অর্থাৎ বিরোধী পক্ষের না। আমি ব্যক্তিগতভাবে একটা সমীক্ষা করেছি, সেই ফলাফলও আপনাদেরকে বলবো। ভেরি ইন্টারেস্টিং। পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছে, ভারত এবং পশ্চিমবঙ্গ দুটোই আমি তুলে ধরবো, তার মধ্যে ভারতের কথাই আগে তুলে ধরি। তাতে হচ্ছে এই পেপার লিক ইস্যুকে কেন্দ্র করে, এই যে শতাধিক পেপার লিক হয়েছে বিভিন্ন সময়, এবং শুধু নিট নয়, তাতে প্রতি 5 জনের 2 জন বলা হচ্ছে ব্যাপারটা 38% অফ দ্য এনডিএ ভোটার্স আর আনহ্যাপি, অর্থাৎ 40% এনডিএ ভোটাররা ভীষণভাবে আনহ্যাপি। তাদের মধ্যে হতাশা বাড়ছে। মোর দ্যান 50% এনডিএ ভোটাররা এই মুহূর্তে অ্যান্টি ইনকামবেন্সি দেখা যাচ্ছে তাদের মধ্যে। কেন? ওই যে বললাম, চাকরি নেই, তাদের ভবিষ্যৎ নেই, যারা টাকা খরচা করে লক্ষ লক্ষ পড়াশুনো করেছেন তাদের কাছে কাজ নেই, আর যারা আনস্কিল তাদের কাছে তো কাজই নেই, গ্রামে কৃষকরা কাজ পাচ্ছে না। সামগ্রিকভাবে অর্থনৈতিক যে ডামাডোল সৃষ্টি হয়েছে, তাতে এটা হুড়হুড় করে পড়ছে। 50% এই এনডিএ ভোটারদের মধ্যে তারা বলছেন যে ভবিষ্যতে যদি এই রকম আরো আন্দোলন হয় মোদী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে, 50% বলছেন আমরা অন্য ইস্যুতেও সাপোর্ট করব। অর্থাৎ এরপর ইথানল আছে, এরপর আদিবাসীদের বিভিন্ন ইস্যু আছে, এরপর আর্থিক চাকরির ব্যাপার আছে, মিথ্যে কথার বলার ইস্যু আছে, বৃক্ষচ্ছেদের ইস্যু আছে, হিন্দু মুসলমানের প্রতিদিন তো ইস্যু আসতেই থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে রাম মন্দির, চাঁদাচুরি। শুধু রাম মন্দির না, আরো বিভিন্ন মন্দিরে এসছে। অর্থাৎ 50% বলেছেন অন্য ইস্যুতে সাপোর্ট করবেন। 58% এনডিএ ভোটারদের মধ্যে 58% তারা বলছেন যে পুলিশ অ্যাট্রোসিটি তার প্রকৃত প্রুফ করতে হবে। দেখুন, এই পুলিশদের সমর্থনে স্টেটমেন্ট দেওয়ানো বিজেপি করেছিল, অমিত শাহ তৈরি করেছিলেন, এবং কিছু মিডিয়াও সেটাকে তোলতাই দিচ্ছিল। কলকাতাতেও দিয়েছে, আমরা দেখেছি, এবং দিল্লিতেও দিয়েছে। আমি সবসময় এই 38 বছর সাংবাদিকতা করে দেখেছি, আর পুলিশ মার খায়, এটা ঘটনা, মারাও যান অনেক সময় বিক্ষোভে, কিন্তু আপনি যদি তাদের পক্ষে কথা বলেন, সেটা জনমানসে কিন্তু পক্ষ সৃষ্টি করে না, বরঞ্চ একটা মানে বিরূপ অবস্থা সৃষ্টি করে। অর্থাৎ 58% এনডিএ সাপোর্টার তারা বলছেন পুলিশ অ্যাট্রোসিটি যে হয়েছে তার প্রমাণ করা দরকার। 50% এনডিএ ভোটার তারা হচ্ছেন যারা এই জেনজি বলা হচ্ছে বা জেন আলফা, তারা 50% তারা হচ্ছে সিজেপি যে মুভমেন্ট করেছে, অর্থাৎ ককরোচ জনতা পার্টি যাদের বলা হচ্ছে, যদিও কোনো পার্টি নয়, আপনারা জানেন এটা সোশ্যাল মিডিয়া নির্ভর মুভমেন্ট, সেইটাকে সমর্থন করছে। ইন্টারেস্টিং ঘটনা। এবং তার মধ্যে কত শতাংশ আবার যে এফআইআর হয়েছে, নরেন্দ্র মোদী বলছেন এফআইআর আমি তুলে নিতে বলেছি, কিন্তু বহু ক্ষেত্রে তোলা হয়নি। সেটা নিয়ে আমরা পরিষ্কারভাবে দেখছি যে যারা অভিজিৎ দীপকে বা সৌরভ দাস এবং অন্যান্যরা, এমনকি কংগ্রেস বা লেফটের তারা, সৃজন ভট্টাচার্য, তিনি অল ইন্ডিয়া সভায়ের যিনি সেক্রেটারি, তিনিও প্রেস কনফারেন্স করে বলছেন এখনো তোলা হচ্ছে না। আমরা লিবারেশনের নেহাকে দেখেছি, বলছে তোলা হচ্ছে না। 35% এনডিএ সাপোর্টাররা বলছে ইমিডিয়েট এফআইআর তুলে দিতে হবে। অর্থাৎ সামগ্রিক যদি আমি পরিস্থিতিটা বিশ্লেষণ করি, তাহলে বিজেপির পক্ষে কিন্তু খুবই অ্যালার্মিং সর্বভারতীয়ভাবে। এবং সর্বভারতীয় ক্ষেত্রে কি, বিজেপির হাতে যে রাজ্যগুলোতে সরকার রয়েছে, অর্থাৎ আসাম, যেগুলো দীর্ঘদিন ধরে রয়েছে, পশ্চিমবঙ্গতে সবে মাত্র জুম্মা বলা হয় 90 দিন সবে তারা ক্ষমতায় এসছেন, সেদিক থেকে বলতে গেলে 90 দিনও কমপ্লিট হয়নি। 9 তারিখে 9 মে মন্ত্রিসভা শপথ নিয়েছিল। আসাম, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিশগড়, এই যে স্টেটগুলো আমি কথা বললাম, সেইখানকার এই সমীক্ষা কিন্তু
একটা ভয়ঙ্কর যে বার্তা বহন করছে, এটা কিন্তু মোদির রাত্রেবেলার, অমিত শাহ রাত্রেবেলার ঘুম ছোটানোর পক্ষে যথেষ্ট, আমার মনে হয় যথেষ্ট। এইবার আমি ফিরে আসছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। দেখুন, পশ্চিমবঙ্গে 50 দিনের মাথায় আমি বলেছিলাম মানুষ কেন এত ক্ষুব্ধ, এবং একটা রিপোর্ট আপনাদের কাছে দিয়েছিলাম। আরএসএস এর যে ভেতরকার যে ইন্টারনাল তারা সার্ভে করেছিল, তাতে বলেছিল যে বিজেপিকে যারা ভোট দিয়েছে, মোর দ্যান 45% ভোট বিজেপি পেয়েছিলেন। আমরা জানি 45.8%-এর উপরে তারা ভোট পেয়েছিলেন। আর সেই ক্ষেত্রে 1.5% to 2% ভোটার যারা পশ্চিমবঙ্গে বিজেপিকে ভোট দিয়েছিলেন, এটা অবভিয়াসলি হিন্দু ভোটারই ধরে নিতে হবে। এখন কিছু কিছু মুসলিম তারা বিজেপিকে একেবারে স্বার্থে, সে বিধায়ক হতে পারে, সে সমাজের শিক্ষক হতে পারে, বা তসলিমকে আনার ব্যাপারে উদ্যোগী হতে পারে, আমি তাদের নাম নিতে চাইছি না কারণ, তারা করছেন একেবারে ব্যক্তি স্বার্থে। তার মধ্যে বিজেপিকে ভোট দেওয়া 1.5% to 2% ভোটার ছিল অসন্তুষ্ট। আমি একটা ব্যক্তিগতভাবে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কথা বলে, তার মধ্যে সাংবাদিক আছেন, তার মধ্যে পরিচিত মানুষ আছেন, তার মধ্যে আমি ফোন করে কথা বলেছি বিভিন্ন জেলায়। আমি কোচবিহারে কথা বলেছি, আমি আলিপুরদুয়ারে কথা বলেছি, আমি মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা এবং হুগলি ডিস্ট্রিক্ট মোরাললেস, আর বীরভূম, এই কটা জেলায় একেবারে কিছুটা আধা শহর গ্রাম এবং শহর অঞ্চলে কথা বলে যা বুঝেছি, সাকুল্যে 100-র কম মানুষের কাছ থেকে আমি যে তথ্য পেয়েছি, আমার স্যাম্পল সাইজ আরো ছোট, তাতে ইন্টারেস্টিং তথ্য উঠে এসছে। ওভারঅল বিজেপিকে যারা ভোট দিয়েছিল, 5% মানুষ অলরেডি এই 3 মাসের মধ্যে বিজেপির ওপরে অসন্তুষ্ট হয়ে গেছেন। 5% সংখ্যাটা কিন্তু খুব অ্যালার্মিং। যদিও এর মধ্যে তৃণমূল কংগ্রেস ভেঙে গিয়েছে, 3 টুকরো হয়ে গেছে, অর্থাৎ তার হাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে জমাট ব্যাপারটা ছিল সেটা একদমই নেই। রাস্তায় নামছে লেফটের সাপোর্ট বাড়ছে, কংগ্রেসে কিছু কিছু তৃণমূল থেকে সে জয়েন করছে, অর্থাৎ বিরোধী পক্ষ একেবারেই সিমেন্টেড নয়, বরঞ্চ ছত্রাকা। সুতরাং বিজেপির এই মুহূর্তে কোনো ভয়ের কোনো কারণ নেই। সামনে পুরভোট আছে, তারপরে পঞ্চায়েত ইলেকশন আছে, কিন্তু 5% মানুষ, তারা যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, ভেরি অ্যালার্মিং। আবারও বলছি, তারা বিজেপির ওপরে অসন্তুষ্ট, এবং এই 5%-এর মধ্যে মহিলাদের সংখ্যাটা কিন্তু সর্বাধিক। মহিলাদের সংখ্যা মোরাললেস 8% to 10% হবে, যারা বলছেন যে বিজেপিকে ভোট দিয়ে ভুল হয়েছে। ছেলেদের সংখ্যাটা তুলনামূলকভাবে কম, 3 থেকে 4% এখনো তারা অপেক্ষা করতে রাজি আছে, কিন্তু অসন্তুষ্ট। তাহলে আমার সংখ্যাটা 5%, 5.5% পর্যন্ত, 6%-এ চলে যেতে পারে। মানুষ কিন্তু অসন্তুষ্ট কেন হলেন, এইটা একটু ব্যাখ্যা করার দরকার। 1 নম্বর কারণ, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। কখনো বলা হয়নি যে প্যারামিটার থেকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে। যে প্রশ্নটা আমরা সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে, মেন স্ট্রিম বা প্রাতিষ্ঠানিক মিডিয়া, যেটাকে কোট আনকোট গদি মিডিয়া বলা হয়, আমি অনেক ক্ষেত্রে দালাল মিডিয়া বলি, যদিও আমি মেন স্ট্রিম কাগজে কাজ করেছি, বা এইবার বা অন্যবার, এইবারের ইলেকশনে অনেক ক্ষেত্রেই আমি মেন স্ট্রিম মিডিয়াতে, বিশেষ করে সর্বভারতীয় ক্ষেত্রে বক্তব্য রেখেছিলাম। অন্নপূর্ণা যোজনায় 2.4 crore, অর্থাৎ 2,40,00,000 মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট প্রায় এন্টাইটেল করে দিয়ে গেছিলেন। তাদের মধ্যে বিজেপির এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে 1,30,00,000 মতো। কিন্তু এই কিন্তু শব্দটা আসছে, যে পর্যায়ে এখন আগস্ট মাসে এসে দাঁড়িয়েছি আমরা, তাতে কিন্তু 1 কোটি মানুষও পেয়েছেন কিনা সন্দেহ। ফলে মহিলাদের মধ্যে অনেক অন্যায়ভাবে নিয়েছেন, সেটা ঘটনা, সেটা হয়তো 15 লাখ, 20 লাখ, 30 লাখ হতে পারে। কিন্তু তার বাইরেও একটা বিপুল সংখ্যক মহিলা, তারা কিন্তু মনে করছেন আমাদের এই টাকাটা পাওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে। তাদের মধ্যে একটা ভয়ঙ্কর অসন্তোষের সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু বিজেপি এই মুহূর্তে কতটা কমব্যাট করতে পারবে সেটা আমি জানি না, কিন্তু অসন্তোষ বাড়ছে ক্রমাগত। নাম্বার 2 হচ্ছে স্বাস্থ্যসাথী, যেটা সার্বজনীন ছিল, সেটাকে করা হচ্ছে আয়ুষ্মান, আপনারা জানেন, এবং তার ক্যাটেগরি আছে, বাড়ি বাড়ি সমীক্ষা হচ্ছে, লোকে আতঙ্কিত।
বাড়িতে এই ঠিক অন্নপূর্ণার ক্ষেত্রেও বলা হচ্ছে স্কুটার থাকলে পাবে না, পাকা ঘর থাকলে হবে না। অনেক গরিব মানুষেরই থাকে কিন্তু তাদের আর্থিক অবস্থা দুর্বল হয়ে যায়। ঠিক সেই ক্ষেত্রে যখন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা বলেছেন ঠিকই, কিন্তু গোটা ব্যাপারটা নিয়ে এখনো মানুষের মধ্যে একটা বড় রকম বিভ্রান্তি আছে এবং মানুষ কিন্তু একটা অসন্তোষের মধ্যে পড়ছে। অর্থাৎ অন্নপূর্ণার পাশাপাশি যেটা দাঁড়িয়েছে স্বাস্থ্য বীমা যোজনা। 3 নম্বর ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হকার এবং গরিব মানুষদের ওপর লাথি পড়া। ট্রেন হকার কত পশ্চিমবঙ্গের একটা এস্টিমেট করেছি, রেল হকার 70,000 থেকে 1 লক্ষ রেল হকার স্ট্রেট অ্যাওয়েতে এফেক্টেড হয়েছে, স্ট্রেট অ্যাওয়েতে তাদের পরিবার এফেক্টেড হয়েছে। তাদের কাছে যারা মাল দিত, অর্থাৎ তাদেরকে ফলই সরবরাহ করুক আর ঘুগনি ঝালমুড়ি কাঁচা মেটেরিয়াল দিক বা বিভিন্ন মণিহারি মাথার ক্লিপ এটা ওটা যা তারা হকিং করতেন, সামগ্রিকভাবে তার একটা ভয়ঙ্কর এফেক্ট পড়েছে। এরপর স্টেশনের হকার, সেখানে দোকান ভাঙা হচ্ছে। বুলডেজারের নির্দেশ উপেক্ষা করে নুঙ্গিতে গত 2 দিন আগে ভাঙা হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি স্টেশনের বাইরে যে দোকানগুলো স্টেশনের রাস্তারও বাইরে ছিল, বলা হচ্ছে ওগুলো রেলের জমি। সারা রাজ্যে দক্ষিণ 24 পরগনা থেকে একেবারে কোচবিহার পর্যন্ত বিভিন্ন জায়গায় সেগুলোকে ডেমলিশ করা হয়েছে। সেই জন্যে সাধারণ গরিব মানুষ অসম্ভব অসন্তুষ্ট হয়েছে এবং তারা বলছেন আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম। এই যে আমি এখনো কিন্তু একেবারে বিজেপির ভোটারদের কথা বলছি, যেটা 5%-এর ওপরে বিজেপির ভোটাররা অসন্তুষ্টির কারণ স্ট্রেট অ্যাওয়েতে। এবং এ পর্যন্ত ভাঙা হয়েছে 5 থেকে 7 হাজার, আমি যা স্ট্যাটিস্টিক্স নিয়েছি তাতে 5 থেকে 7 হাজার রেল হকার এবং তৎসংলগ্ন দোকান ভাঙা হয়েছে। কিন্তু তাতে এফেক্ট করে গেছে কিন্তু সাকুল্যে বহু লক্ষ মানুষ। ইট মে বি 20 লাখ, মেবি 30 লাখ, কোনো স্ট্যাটিস্টিক্স আমার কাছে সেই অর্থে নেই, সেটা একটা ভয়ঙ্কর। চতুর্থ যেটা রাজনৈতিক কারণ, ভেরি ইম্পর্টেন্ট, বিজেপি বোল্ডার ফেলে দেবো শ্রমিক ভট্টাচার্য ইত্যাদি বলা সত্ত্বেও যেভাবে 20 জনকে নিল প্রথম সাংসদ এনসিপিআই বলে এবং বলা হলো মানে দেশের স্বার্থে নেওয়া হয়েছে, দলের স্বার্থে নেওয়া হয়েছে, সাধারণ মানুষ মানতে পারেনি। এরপরে ভালো তৃণমূল হয়ে গেল, ঋতব্রত থেকে শুরু করে ববি হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, এই যে এদেরকে প্রোটেকশন দেওয়া হলো, বিজেপির ভোটাররা একেবারেই ভালোভাবে নেননি এবং বিজেপির ভয়ঙ্করভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে গেছে। যার ফলে বারবার বলা হচ্ছে কি পরিমাণ ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব সারা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি। এই দুপুর 12টার পরে শ্রমিক ভট্টাচার্য যে বলেছিলেন বোল্ডার ফেলেছি, এখন আর লোকে বুঝতে পারছে সম্পূর্ণ মিথ্যে কথা, ভাঁওতাবাজি দেওয়া হয়েছিল, লোকের চোখে ধুলো দিয়ে ভোটটা পাওয়া হয়েছিল। 5% যে বলছি না বিজেপির ভোট, আজকে অ্যাজ অন টুডে ভোট হলে 5% ভোট স্টেট আয়তে কমবে। যদিও উল্টো দিকের ভোট কি হবে আমি সেটা নিয়ে বলতে পারছি না, স্টেট আয়তে 5% ভোট কমবে। তার একটা অন্যতম কারণ এইভাবে তৃণমূলের যে টেন্টেড তাদেরকে দলের মধ্যে নেওয়া। চতুর্থ হচ্ছে তোলাবাজি, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, শ্রমিক ভট্টাচার্য তোলাবাজি নিয়ে এমন কথাবার্তা বলছি যে তোলাবাজি ডিম, আমরা দেখেছিলাম ডিম থেরাপি হচ্ছে, কিন্তু বিজেপির লোকেদের যে তোলাবাজি, অর্থাৎ বিজেপির এতদিন ধরে অভুক্ত যারা ছিলেন তারাও তোলাবাজি করছে, আবার তৃণমূল থেকে চলে গিয়ে তারাও তোলাবাজি করছে। অগ্নিমিত্রা পাল নিজে ভিডিও করে বলছেন, শ্রমিক ভট্টাচার্য বলছেন যে তাহলে ডিম থেরাপি শুরু হবে। সেটা অলরেডি আমরা দেখতে পেলাম উত্তরবঙ্গে ডিম থেরাপি হয়েও গেল। উত্তরবঙ্গে তাদেরকে দলের লোকেদেরকেই ডিম ছুঁড়ে মারছে তাদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য, কারণ তারা নাকি তোলাবাজি করেছে। অর্থাৎ তোলাবাজি হচ্ছে আর একটা ফ্যাক্টর। দল ভাঙার পরে টোটাল বিশ্বাসযোগ্যতায় ধাক্কা লেগেছিল, এরপর তোলাবাজি এবং অলরেডি সিন্ডিকেট। আপনারা জানেন, যারা জানেন না তাদেরকে বলি যে গৃহ নির্মাণ শিল্পে পাথরের দাম অলরেডি বেড়ে গেছে, বালির দাম অলরেডি বেড়ে গেছে, 15%-এর কাছাকাছি পাথর এবং বালির দাম বেড়ে গেছে। স্টেট এক্সচেকারে টাকা হয়তো ঢুকছে, যেটা ইলামবাজারের থেকে যেগুলো লরি বেরোচ্ছে, লরিওয়ালারা বলছে আগে যে টাকা বিজেপি নিত, এই তৃণমূল নিত, তার থেকে বেশি টাকা বিজেপি নিচ্ছে। তৃণমূল যদি 130 টাকা নিত, বিজেপি 150 টাকা নিচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রেও কিন্তু তোলাবাজির পরিমাণ কমেনি। অর্থাৎ যে সুশাসনের কথা বলে
বলা হয়েছিল সেই সুশাসন কিন্তু দেখা যাচ্ছে না। ফোর্থ স্টেট হাইওয়েতে গ্রামীণ অঞ্চলে বিজেপির কোর ভোটারদের মধ্যে একটা ইকোনমিক্যাল ধাক্কা লেগেছে। 1 নম্বর ধাক্কা আমরা দেখেছিলাম ঈদের সময় গরু বিক্রি না করতে পেরে যে গোয়ালা সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষ তারা কাঁদছিল, তারা এখন ভয়ে মুখ বন্ধ করেছে, কিন্তু তারা গরুকে খাওয়াতে পারছে না, বিভিন্ন জায়গায় গরু ছেড়ে দেওয়া হচ্ছে। আমার ধারণা বর্ষার পরে যত আরো দিন বাড়বে তো এই গরুর কেসটা কিন্তু আরো বাড়তে শুরু করবে, এবং গ্রামীণ অর্থনীতিতে যে গরুর যে অর্থনীতি, যেটা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের এই লেদার, গরু ইত্যাদি নিয়ে প্রায় 23,000 কোটি টাকার যে শিল্প চলে, সেটাতে কিন্তু একটা ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে। গ্রামীণ অর্থনীতিতে আরেকটি ক্ষেত্রে ধাক্কা লেগেছে, সেটা হচ্ছে ফলের দাম। আম মার্কেট ধাক্কা খেয়ে গেছে, লিচু মার্কেট ধাক্কা খেয়ে গেছে, সর্বশেষ ধাক্কা খেয়েছে দক্ষিণ 24 পরগনা, বারুইপুর থেকে শুরু করে উত্তর 24 পরগনার পেয়ারা বিক্রি হচ্ছে না, অর্থাৎ গ্রামের চাষিরা দাম পাচ্ছে না। হুগলি জেলাতেও একই অবস্থা, ফসলের দাম পাচ্ছে না। উল্টো দিক থেকে বাজারে যেটা হয়েছে, সাধারণ সবজির দাম অন অ্যান অ্যাভারেজ 20% থেকে 30% বেগুন বলুন, পটল বলুন, ঝিঙে বলুন, করলা বলুন জাম্প করেছে। একদিকে চাষিরা দাম পাচ্ছে না, অন্যদিকে খাদ্যদ্রব্যের দাম জাম্প করেছে। শুধু তাই নয়, মাংসের দাম, পাঁঠার মাংস একেবারে খুব রেয়ার খাওয়া হয় পরিবারে, একেবারে মাসে হয়তো 2 দিন 3 দিনে বেশি খাওয়া হয় না, তবু 800 টাকা থেকে 1000 টাকা, কারণ ওই গরু কাটা বন্ধ হয়ে গেছে, ভয়ে গরু কাটছে না। এবং এর পাশাপাশি যেটা হয়েছে, চিকেনের দাম সেটাও বেড়ে গেছে প্রায় 20%। ডিমের দাম ছিল 6 টাকা 5 টাকার নিচে, সেটা বেড়ে 9 টাকার কাছাকাছি দাঁড়িয়ে গেছে। অর্থাৎ খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি লোকাল মার্কেটের ওপরে প্রবল প্রভাব ফেলেছে, যেটা বিজেপির কোর ভোটার যারা, তাদের ওপরে রাজ্যে অসম্ভব প্রভাব ফেলেছে। ফোর্থ আরেকটি পয়েন্ট হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নানা সময় বক্তব্য, তিনি যেভাবে কথাগুলো বলছেন, অ্যাসেম্বলিতে যেভাবে ধমকির সুরে বলছেন, সকালে জমা বিকেলে খরচ, কিন্তু তারপরে প্রভাস মণ্ডলের যে এনকাউন্টার করে মারা হলো, সেইটা জনমনে কিন্তু একেবারেই ভালো চোখে নেয়নি। বারবার বলা হচ্ছে গুন্ডা দমন আইন আমি প্রয়োগ করব, কিন্তু গুন্ডা দমন আইন প্রয়োগ করে দিয়েছি, কিন্তু দেখা গেল গুন্ডা দমন আইন চালুই হয়নি। এরপরে আরেকটি ঘটনা একেবারে সদ্য গতকাল ঘটেছে, সেটা হচ্ছে বাঁকুড়া জেলার গোয়ালতোড়ের যিনি এমএলএ, তিনি চন্দনা বাউরি, ওই একটি গঙ্গাজল ঘাটি বাঁকুড়া জেলার একজন আশাকর্মীর মৃত্যু হয়েছে। তিনি বলেছিলেন সব চুরি করে চাকরি পেয়েছে। এই যে সবাইকেই চোর বলে দাগিয়ে দেওয়া, এইটাও কিন্তু আশাকর্মীদের সংখ্যা কিন্তু বিশাল। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই আশাকর্মীদের ভোট ম্যানেজের জন্য নানাভাবে চেষ্টা করেছিলেন। আশা কর্মীদেরও সেকশন এখন তাদের ওপর অসম্ভব কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, নতুন করে তাদের সার্ভেতে পাঠানো হয়েছে। প্লাস হচ্ছে সরকারি কর্মচারীরাও এখনো ডিএ পায়নি। মুর্শিদাবাদ মালদায় ভাঙনের ব্যাপারে ওই যে এমএলএ গুলো জিতেছে, যে জিতে আবার ঋতব্রতর পকেটের তলে আশ্রয় নিয়েছে, ভাঙনের অন্যবার যে বোল্ডার ফেলে মিনিমাম আটকানো হয় সেটা পর্যন্ত করা হয়নি। এই যে পরপর আমি এতগুলো পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলোর কারণেই আমি যে সামগ্রিকভাবে প্রায় 100-র কাছাকাছি মানুষের সাথে নানাভাবে যে ফিডব্যাক নিয়েছি, তাতে আমার মনে হয়েছে যে ক্ষমতায় আসার এত দ্রুত বিজেপির ভোট পার্সেন্টেজ অন্তত রাজ্যে কিছু না হলেও 4.5 থেকে 5.5%, যেটা প্রথম 50 দিনে ছিল 1.5% থেকে 2%, সেটা ডিক্রিজ করেছে। অর্থাৎ সামগ্রিকভাবে দেশে যেরকম নরেন্দ্র মোদীর ইমেজ, মোদী শাহর ইমেজে ধাক্কা লেগেছে, তাদের গ্রাফ নামছে, ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরেও বিজেপির গ্রাফে এত দ্রুত ধাক্কা লাগছে। আমরা দেখতে পাচ্ছি মেনস্ট্রিম মিডিয়া তৃণমূলের যে দুর্নীতি, সেটা একদিকে উঠে আসছে, টুলু মণ্ডলের বালি খাদানের কত কোটি টাকা করেছে, সাম্রাজ্য করেছে, উঠে আসছে। অরূপ বিশ্বাস পালিয়ে বেড়াচ্ছে, জেলে যাচ্ছে না, কিন্তু সুজিত বোসের সম্পত্তি এবং সে জেলে যাচ্ছে। অর্থাৎ অদ্ভুতভাবে দুটো জিনিসই মানুষের চোখে পড়ছে। কিন্তু সামগ্রিকভাবে আমি যে পয়েন্টগুলো বললাম, তাতে প্রতিদিনকার হিসেবে মানুষ তাদের জীবনযাপনে যে হার্ডনেস ফেস করছে,
যে কঠিনাইয়ের সম্মুখীন হচ্ছে, তাতে যারা বিজেপির ভোটার ছিল, অর্থাৎ ধরেই নেওয়া যায় বিজেপির একজন মুসলমানও জেতেনি, তারা না কোনো মুসলমানকে দাঁড় করিয়েছে। বিজেপির যে সনাতনী ভোটার, তাদের মধ্যে অন্তত 4.5 থেকে 5.5% মানুষ কিন্তু মুখ ফিরিয়েছেন পশ্চিমবঙ্গে। এটা আমার ওভারঅল এস্টিমেট। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আশা করি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো নতুন একটি এই ধরনের এপিসোড নিয়ে। নমস্কার।